ইন্ডিয়ান জিওগ্রাফি রিভিশন। ম্যাপের সাহায্যে আমরা পুরো বিষয়গুলো রিভাইজ দেব। একদম প্রথমেই পুরো বিশ্বের ম্যাপে ভারতের অবস্থান আমরা একটু দেখে নিই। বিশ্বের ম্যাপ যদি আমি দেখি, এইখান থেকে গেছে 0 ডিগ্রি লাইন, মানে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা থেকে উপরে রয়েছে ভারত, এই যে এই জায়গায়। আর এইখান থেকে গেছে সময় রেখা বা মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখার ডান দিকে হলে বলা হয় পূর্ব দ্রাঘিমাংশ, বাঁ দিকে হলে বলা হয় পশ্চিম দ্রাঘিমাংশ। নিরক্ষরেখার উত্তরে হলে বলা হয় উত্তর অক্ষাংশ, নিচে হলে দক্ষিণ অক্ষাংশ। সেই হিসাবে ভারত রয়েছে নিরক্ষরেখার উপরে, মানে উত্তর অক্ষাংশে, মানে উত্তর গোলার্ধে। ভারত রয়েছে উত্তর গোলার্ধে, আর সময় রেখার সাপেক্ষে পূর্ব দ্রাঘিমাংশে। সেই হিসাবে ভারতের একদম উত্তর, দক্ষিণ, পূর্ব আর পশ্চিম এই 4টে পয়েন্ট যদি দেখি, এখানে হবে উত্তরের পয়েন্ট, এখানে হবে দক্ষিণের পয়েন্ট, এটা হবে পূর্বের পয়েন্ট, এটা হলো পশ্চিমের পয়েন্ট। তো উত্তর দক্ষিণ দুটো পয়েন্টই উত্তর অক্ষাংশে রয়েছে, পূর্ব আর পশ্চিম এই দুটো পয়েন্টও পূর্ব দ্রাঘিমাংশে রয়েছে। এই 4টে পয়েন্টের আলাদা আলাদা নাম হয়। যেমন উত্তরে এই পয়েন্টটা হলো ইন্দিরা পয়েন্ট, দক্ষিণে যে পয়েন্টটা সেটাকে বলা হয় কন্যাকুমারী। এবার ভারতেরই একটা অংশ হলো আন্দামান নিকোবর। আন্দামান নিকোবরের একবারে দক্ষিণে যদি পয়েন্ট দেখি, তাহলে এটা হলো ইন্দিরা পয়েন্ট। তো ভারতের দক্ষিণতম পয়েন্ট কন্যাকুমারী অথবা ইন্দিরা পয়েন্ট, এই দুটোর অক্ষাংশ কিন্তু আবার আলাদা। তো যাই হোক, উত্তর দক্ষিণ হলো। এবার পূর্ব দিকে যদি দেখি, পূর্ব দিকে অরুণাচল প্রদেশের এইখানে রয়েছে কিবিথু, এখানে হলো কিবিথু। আর পশ্চিম দিকে গুজরাটের এই জায়গাটাকে বলা হয় গুয়ার মাথা। তো ইন্দিরা কল, ইন্দিরা পয়েন্ট, কন্যাকুমারী, কিবিথু আর গুয়ার মোঠা। অক্ষাংশ আর দ্রাঘিমাংশের পয়েন্ট যদি আমি দেখি, এইটা হলো 37 ডিগ্রি 6 মিনিট, এইটা হলো 8 ডিগ্রি 4 মিনিট, আর এটা হলো 6 ডিগ্রি 45 মিনিট। 37 ডিগ্রি 6 মিনিট, 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষাংশ, আর 6 ডিগ্রি 45 মিনিট এটাও উত্তর অক্ষাংশ। এটাকে ইন্দিরা পয়েন্ট। এই ইন্দিরা পয়েন্টের আরো দুটো নাম আছে। ইন্দিরা পয়েন্টকে কখনো কখনো পিগমেলিয়ান পয়েন্ট বা পার্সন পয়েন্টও বলা হয়। ইন্দিরা পয়েন্ট বা পিগমেলিয়ান পয়েন্ট বা পার্সন পয়েন্ট। এবার বলি গুয়ার মোঠা। গুয়ার মোঠা 68 ডিগ্রি 7 মিনিট। কি বললাম? গুয়ার মোঠা 68 ডিগ্রি 7 মিনিট, আর এটা হলো 97 ডিগ্রি 24 মিনিট। 68 ডিগ্রি 7 মিনিট আর 97 ডিগ্রি 24 মিনিট। এইবার অলমোস্ট ভারতের প্রায় মাঝখান থেকে কর্কট ক্রান্তি রেখা পাস করে, আর এই কর্কট ক্রান্তি রেখা 8টা স্টেটের ওপর থেকে পাস করে। কোথা থেকে? এই যে এইখান থেকে যায় হলো কর্কট ক্রান্তি রেখা। এবার স্টেট গুলো আমি যদি দেখি, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আর মিজোরাম। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। এটা কত? এটা হলো 23 ডিগ্রি 30 মিনিট। 23 ডিগ্রি 30 মিনিট বা 23.5 ডিগ্রি, অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা অলমোস্ট ভারতের একদম মাঝখান থেকে পাস করে। এই জন্যই নর্মালি এই কর্কট ক্রান্তি রেখার উপরের এরিয়াকে বলা হয় উত্তর ভারত, আর এর নিচের এরিয়াকে বলা হয় দক্ষিণ ভারত। এবার সময়ের একটা ব্যাপার আছে। এই যে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা যেখান থেকে পাস করছে, সেই সময়ের সাপেক্ষে যদি আমি 0 আওয়ার ধরি, তাহলে তার সাপেক্ষে বিভিন্ন দেশের বিভিন্ন রকম টাইম হয়। তো এটা যদি 0 ডিগ্রি অক্ষরেখা হয়, ভারতের প্রায় মাঝখান থেকে যায় হলো 82.5 ডিগ্রি দ্রাঘিমা রেখা। তো এটাই যদি এখানে আঁকি, এখানে মোটামুটি এইখান থেকে পাস করে। এটা কত? এটা হলো 82.5 ডিগ্রি বা 82 ডিগ্রি 30 মিনিট। এই 82.5 ডিগ্রি দ্রাঘিমা রেখাটা 5টা স্টেটের ওপর থেকে পাস করে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ। এবার ইন্টারেস্টিং বিষয় হলো, এই মধ্যপ্রদেশ আর ছত্তিশগড় এই দুটো এমন স্টেট, এই দুটো স্টেটের মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা আর ভারতের মেইন সময় রেখা এই দুটোই পাস করে। এটা কখনো কখনো এক্সামে জিজ্ঞেস করে ফেলে। আর এই দুটো রেখা যে পয়েন্টে মিট করে, সেই পয়েন্টটা হলো সোনহাট। এই ছত্তিশগড়ের ভেতরে এইখানে জায়গা আছে সোনহাট বা বৈকুণ্ঠপুর। সোনহাট বা বৈকুণ্ঠপুর। কখনো কখনো এক্সামে অন্য দুটো নামও দিয়ে দেয়, কোরিয়া বা সুরাজপুর। তো কোরিয়া বা সুরাজপুর বা সোনহাট বা বৈকুণ্ঠপুর, এই 4টের ভেতর যে কোনো একটা অপশানে থাকে। তো যাই হোক, এই 82.5 ডিগ্রি দ্রাঘিমা রেখার যে টাইম, সেই টাইমের হিসাবে পুরো ভারতের সময় নির্ধারণ হয়। কিন্তু আমি যদি ভারতের একদম পশ্চিম আর একদম পূর্ব দিকের পয়েন্ট দেখি, এটা 68 ডিগ্রি 7 মিনিট, ওটা 97 ডিগ্রি 24 মিনিট। এবার সময়ের হিসাবে দেখলে এখানে অ্যাকচুয়ালি যে টাইম আর এইখানে অ্যাকচুয়ালি যে টাইম, এই দুটো টাইমের ভেতর কিছুটা পার্থক্য থেকে যায়। এই পার্থক্যটা হলো 1 ঘন্টা 57 মিনিট 12 সেকেন্ড। এই পয়েন্ট আর এই পয়েন্টের ভেতর সময়ের পার্থক্য 1 ঘন্টা 57 মিনিট 12 সেকেন্ড। তো ভারতের বিভিন্ন পজিশন হলো। এবার আমি যদি ভারতের একদম উত্তর থেকে দক্ষিণে এই লেন্থটা দেখি, এই লেন্থটা হলো 3214 কিলোমিটার।
আর একদম পশ্চিম থেকে পূর্ব দিকে এই লেন্থটা যদি আমি ধরি, এই লেন্থটা হলো মোটামুটি 2933, মানে পূর্ব থেকে পশ্চিমে ভারতের বিস্তৃতি হলো 2933 কিলোমিটার, আর উত্তর থেকে দক্ষিণে ভারতের বিস্তৃতি 3214 কিলোমিটার। আর সেই হিসাবে ভারতের অ্যাপ্রক্সিমেট এরিয়া 32,87,000 স্কোয়ার কিলোমিটার। ভারতের এরিয়া 32,87,000 স্কোয়ার কিলোমিটার। তো যাই হোক, এইবার ভারতের আমি বর্ডারের ব্যাপারে আসি। ভারতের উত্তর দিকে রয়েছে ল্যান্ড বর্ডার, আর দক্ষিণ দিকে এখানে রয়েছে কোস্ট লাইন। আমি যদি বিশ্বের ম্যাপে দেখি তাহলে ভারতের সাথে দেখতে পারবো যে এখানে কোন কোন দেশের সাথে ভারতের সীমানা রয়েছে: পাকিস্তান, আফগানিস্তান, চায়না, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার। ভারতের সাথে ল্যান্ড বর্ডার বা জমিতে সীমানা রয়েছে 7টা দেশের। কি কি? পাকিস্তান, আফগানিস্তান, চায়না, নেপাল, ভুটান, বাংলাদেশ আর মায়ানমার। এখানে হলো পাকিস্তান, এইখানে ছোট্ট একটু জায়গাতে আছে আফগানিস্তান, এটা হলো চায়না, এখানে নেপাল, ভুটান, এখানে বাংলাদেশ আর এখানে মায়ানমার। যদি আমি এই ম্যাপে দেখি, এই যে এইখানে হলো পাকিস্তানের বর্ডার, এটা হলো পাকিস্তানের বর্ডার, এটা হলো চায়নার বর্ডার, এটা হলো নেপালের বর্ডার, এটা ভুটানের বর্ডার, এটা মায়ানমার, এটা বাংলাদেশ। আর এই সবগুলো দেশ মিলিয়ে টোটাল ল্যান্ড বর্ডারের লেন্থ হলো 15,200 কিলোমিটার। ভারতের টোটাল ল্যান্ড বর্ডারের লেন্থ হলো 15,200 কিলোমিটার। এর ভিতর সব থেকে লম্বা বর্ডার হলো বাংলাদেশের সাথে 4,096 কিলোমিটার মতো। আর সব থেকে কম লেন্থের বর্ডার হলো আফগানিস্তানের সাথে। এই যে এই এরিয়াতে ছোট্ট একটুখানি বর্ডার রয়েছে 106 কিলোমিটার মতন। এবার আমরা যদি ভারতের স্টেট গুলোর পজিশন ঠিকঠাক মতো বুঝি, তাহলে এই বর্ডার রিলেটেড বিভিন্ন কোশ্চেন আমাদের হয়ে যায়। যেমন কখনো কখনো এক্সামে জিজ্ঞেস করে যে ভারতের কোন কোন স্টেটের সাথে ইন্টারন্যাশনাল 3টে করে বর্ডার রয়েছে। তো এর আনসারে বলা যায় যে এরকম 3টে স্টেট আছে যার সাথে ইন্টারন্যাশনাল 3টে বর্ডার আছে। যেমন পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের বর্ডার রয়েছে, এখানে ভুটানের বর্ডার, এখানে নেপালের বর্ডার। নেপাল, ভুটান, বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের বর্ডার। সিকিম যদি দেখি, সিকিমের সাথে নেপাল, ভুটান আর চায়নার বর্ডার, নেপাল, ভুটান আর চায়নার বর্ডার। জম্মু কাশ্মীর যদি দেখি, জম্মু কাশ্মীর এদিকে পাকিস্তান, এখানে আফগানিস্তান আর এখানে চায়না। তো জম্মু কাশ্মীর, সিকিম আর পশ্চিমবঙ্গ, এই 3টে স্টেটের ক্ষেত্রে 3টে করে ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে। এইরকম আমি স্টেট গুলো দেখে নেব। এখানে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট। তারপর যদি এদিকে আসে হিমাচল প্রদেশের পরে এখানে রয়েছে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। নিচে আসলে মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু। এপাশে গেলে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। এখানে ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ। আর ওই পাশে হলো 7 সিস্টার্স: অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, আসাম। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, আসাম। আর উপরে এইখানে রয়েছে সিকিম। তো যাই হোক, ল্যান্ড বর্ডারের সাথে ভারত 7টা দেশের সাথে যুক্ত রয়েছে। এর ভেতর সব থেকে বড় বর্ডার হলো বাংলাদেশের সাথে 4,096 কিলোমিটার, আর সব থেকে ছোট আফগানিস্তানের সাথে 106 কিলোমিটার মতন। এবার যদি আমি বলি যে ওয়াটারের সাথে বর্ডার হিসাবে রয়েছে 3টে দেশের সাথে সীমানা। এখানে শ্রীলঙ্কা, নিচে রয়েছে মালদ্বীপ, এই যে এর নিচে, আর এখানে আন্দামান নিকোবরের নিচে এখানে রয়েছে ইন্দোনেশিয়া। শ্রীলঙ্কা, মালদ্বীপ আর হচ্ছে ইন্দোনেশিয়া, এই 3টে দেশের সাথে ভারতের জল সীমানা রয়েছে। এখন জল সীমানার কোনো লেন্থ হয় না, এই জন্য ওই পার্টটা বাদ। এবার যদি আমি ভারতের কোস্ট লাইন দেখি, ভারতের কোস্ট লাইন টোটাল 6,100 কিলোমিটার লম্বা। এই যে এইটা হলো কোস্ট লাইন, এই কোস্ট লাইন যদি আমি দেখি টোটাল 6,100 কিলোমিটার লম্বা। আর যদি আমি আন্দামান নিকোবর ধরে নিই তাহলে প্রায় 7,517 কিলোমিটার। এবার এই কোস্ট লাইনের ভেতর সব থেকে লম্বা কোস্ট লাইন হলো গুজরাটের কোস্ট লাইন প্রায় 1600 কিলোমিটার লম্বা, 1596 কিলোমিটার লম্বা। ভারতের এই যে টোটাল 6,100 কিলোমিটারের কোস্ট লাইন, এর ভেতর সব থেকে লম্বা কোস্ট লাইন হলো গুজরাটের 1596, আর সব থেকে ছোট কোস্ট লাইন হলো পশ্চিমবঙ্গের 157 কিলোমিটার। কিন্তু এইখানে দেখে মনে হতে পারে যে পশ্চিমবঙ্গের কোস্টলাইন অনেক বড়, এর থেকে ছোট হলো গোয়ার কোস্টলাইন 160 কিলোমিটার। গোয়ার কোস্টলাইন 160 কিলোমিটার, পশ্চিমবঙ্গের 157। অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের এইখানে প্রচুর পরিমাণে বদ্বীপ রয়েছে, আর বদ্বীপের আউটলাইনের লেন্থটাকে কোস্টলাইনের ভেতর ধরে না। এই জন্যই পশ্চিমবঙ্গের টানা কোস্ট লাইন হিসাবে সব থেকে কম 157 কিলোমিটার, গোয়ার 160 কিলোমিটার মতো। তো যাই হোক, ভারতের কোস্ট লাইনে সব থেকে বড় কোস্ট লাইন হলো গুজরাটের 1596 কিলোমিটার। তারপর সেকেন্ড পজিশনে রয়েছে তামিলনাড়ু, এর কোস্ট লাইন প্রায় 1076 কিলোমিটার মতো। এবার ভারতের আয়তন কত বললাম? 32,87,000 বর্গ কিলোমিটার। এই আয়তনের সাপেক্ষে ভারত বিশ্বের ভেতর 7 নম্বরে রয়েছে। এক নম্বরে হলো রাশিয়া, তারপর কানাডা, তারপর চায়না, তারপর আমেরিকা। রাশিয়া, কানাডা, চায়না, আমেরিকা। তারপর হলো ব্রাজিল 5 নম্বরে,
অস্ট্রেলিয়া 6 নম্বরে, আর ভারত হলো 7 নম্বরে। রাশিয়া, কানাডা, চায়না, আমেরিকা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, তারপর ভারত। আর যদি বলে শুধু এশিয়ার ভেতর ভারত রয়েছে 3 নম্বর। এই এশিয়ার ভেতর 1 নম্বরে রাশিয়া, তারপর চায়না, আর তারপর হলো ভারত। তো বিশ্বের ভেতর আয়তনের দিক থেকে ভারত 7 নম্বরে, এশিয়ার ভেতর 3 নম্বরে। এবার ভারতের চারপাশে এই যে ল্যান্ড বর্ডারের কথা বললাম, এই ল্যান্ড বর্ডার বিভিন্ন দেশের সাথে যে ল্যান্ড বর্ডার তার আলাদা আলাদা নাম আছে। ভারতের সাথে পাকিস্তানের যে বর্ডার লাইন তার নাম হলো রেডক্লিফ লাইন। ভারতের সাথে পাকিস্তানের বর্ডার লাইন রেডক্লিফ লাইন। এই গুজরাট থেকে শুরু করে জম্মু কাশ্মীর পর্যন্ত এই পুরো লাইনটা হলো রেডক্লিফ লাইন। ভারতের সাথে চায়না ম্যাকমোহন লাইন, ভারত আর চায়না ম্যাকমোহন লাইন। আর ভারতের সাথে আফগানিস্তান এইটুকু জায়গায় হলো ডুরান্ড লাইন। যদিও ডুরান্ড লাইনটা এইখানে এই পর্যন্ত এক্সটেন্ড হয়, পাকিস্তান আর আফগানিস্তানের মাঝখানেও রয়েছে ডুরান্ড লাইন। এই ডুরান্ড লাইনের অল্প একটু পোর্শন হলো ভারতের সাথে। এবার এই বর্ডার লাইনের ছোট্ট আরেকটা তথ্য আমি দিয়ে রাখি, সব থেকে বড় বর্ডার কার সাথে বললাম? বাংলাদেশের সাথে। আর সব থেকে ছোট আফগানিস্তানের সাথে। আর বাকি দেশগুলো যদি আমি দেখি, প্রথমে বাংলাদেশ, তারপরে হলো চায়নার সাথে সব থেকে বড় বর্ডার বাংলাদেশ, তারপরে চায়না, তারপর পাকিস্তান, বাংলাদেশ, চায়না, পাকিস্তান, নেপাল, মায়ানমার, তারপর ভুটান, আফগানিস্তান, বাংলাদেশ, চায়না, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ভুটান, আফগানিস্তান। এই হচ্ছে বর্ডার লাইন, বড় থেকে ছোট। আর এই বর্ডার গুলো দিয়ে ভারতের টোটাল 17টা স্টেট কানেক্টেড। মানে ভারতের টোটাল 28টা রাজ্য আর 8টা কেন্দ্রশাসিত অঞ্চলের ভেতর 17টা রাজ্যে ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে, অর্থাৎ অন্যান্য দেশের সাথে বর্ডার লাইন রয়েছে। কোন কোন রাজ্য? গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর বা লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম। আর এই 7 সিস্টার্স এর সব অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, আসাম, সবার সাথে এখানে ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে। এই 17টা গুনে নিতে পারো, এক এক করে 17টাই আসবে। তো যাই হোক, ভারতের মোটামুটি লোকেশনের ব্যাপারটাই গেল। এখানে আমি দু একটা কথা একটু ওখানে বলে রাখি, এটা যেহেতু রিভিশন ক্লাস, ফলে রিভিশন দিতে গিয়ে এর ভেতর কিছু কিছু টপিক হয়তো মিস চলে গেলেও যেতে পারে। তো কোন কোন টপিক মিস যাচ্ছে শেষে আমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে দিন। এবার ভারতের এই পুরো এরিয়া যদি দেখি, ভারতের এরিয়াতে বিভিন্ন রকম ভূপ্রকৃতি রয়েছে। যেমন উত্তরের এই এরিয়া হলো পুরো পর্বতে ঘেরা, ফলে এই এরিয়াটাকে বলা হয় উত্তরের পার্বত্য অঞ্চল। এই এরিয়াটা হলো সমভূমি এরিয়া। এই এরিয়াটা হলো সমভূমি এরিয়া, ফলে এই এরিয়াটাকে বলে উত্তরের সমভূমি অঞ্চল। এই এরিয়াটা হলো উত্তরের সমভূমি অঞ্চল। রাজস্থানের এই পাশে এই এরিয়া হলো মরুভূমি, ফলে এটাকে বলা হয় মরুভূমি অঞ্চল। এই এরিয়াটা মালভূমির পরিমাণ বেশি, ফলে এই এরিয়াটাকে বলা হয় দক্ষিণের মালভূমি অঞ্চল। আর এটা তো একদম উপকূল, এইটা হলো পুরো উপকূল অঞ্চল। ভারতের এটা হলো পুরো উপকূল অঞ্চল। আর এখানে ছোট 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 বদ্বীপ অঞ্চল রয়েছে। সব থেকে বেশি বদ্বীপ রয়েছে এই সুন্দরবন এরিয়াতে। এছাড়াও বিভিন্ন কোস্ট লাইনে বিভিন্ন ছোট 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 বদ্বীপ রয়েছে। এবার ভারতের এই বিভিন্ন ভূপ্রকৃতির ভেতর প্রথম আমি পাহাড় পর্বতের ব্যাপারটা দেখি। তো প্রথমেই আসি উপরের এই এরিয়াতে। উপরের এই এরিয়াটা পুরোটা হলো হিমালয়। এই পুরো এরিয়াটাকে বলা হয় হিমালয় পর্বতমালা। তো হিমালয় পর্বতমালা নিয়ে আমরা একটু পরে আসছি। হিমালয় ছাড়া ভারতের অন্যান্য কোথায় কোন পর্বত শ্রেণী রয়েছে সেটা আমি প্রথমে একটু বলে নিই। এই যে রাজস্থানে এই এরিয়াতে রয়েছে আরাবল্লী পাহাড় বা আরাবল্লী পর্বত শ্রেণী। গুজরাটের এই এরিয়া থেকে শুরু করে মোটামুটি দিল্লি পর্যন্ত এইটা হলো আরাবল্লী পর্বত শ্রেণী। তারপর গুজরাটের এই এরিয়া থেকে শুরু করে মোটামুটি এই পর্যন্ত এটা হলো পশ্চিমঘাট পর্বত। উড়িষ্যার এখান থেকে ভাগে ভাগে 3 ভাগে রয়েছে, এটা হলো পূর্বঘাট পর্বতশ্রেণী বা পূর্বঘাট। পশ্চিমঘাট আর পূর্বঘাট এই দুটো এসে মেলে এই জায়গাটাকে বলা হয় নীলগিরি। এর নিচে আরো দুটো রয়েছে, এটা হলো আন্নামালাই পর্বতশ্রেণী আর এর নিচে কার্ডেমাম পর্বতশ্রেণী। আন্নামালাই আর কার্ডেমাম। এবার মধ্যপ্রদেশের ভেতরে এখানে হলো বিন্ধ্য, তারপর এখানে হলো সাতপুরা, অজন্তা, বিন্ধ্য, সাতপুরা, অজন্তা। আর এইখানে হলো মহাকাল বা মৈকাল পর্বতশ্রেণী। ঝাড়খণ্ডের নিচে এই এরিয়াতে রয়েছে রামগড় পর্বতশ্রেণী, এখানে রাজমহল পর্বতশ্রেণী। রামগড়, রাজমহল। কি কি বললাম? আরাবল্লী, পশ্চিমঘাট, পূর্বঘাট এসে মিশেছে নীলগিরিতে। তার নিচে আন্নামালাই আর কার্ডামাম। গুজরাটে রয়েছে গির পর্বতশ্রেণী। মধ্যপ্রদেশে বিন্ধ্য, সাতপুরা, অজন্তা, বিন্ধ্য, সাতপুরা, অজন্তা। এখানে মাঝখানে রয়েছে মহাকাল বা মৈকাল পর্বতশ্রেণী। রামগড়, রাজমহল, রামগড়, রাজমহল। অরুণাচল প্রদেশে এখানে ছিটিয়ে ছিটিয়ে রয়েছে ডাফলা, মিরি, আবির, মিশমি, এখানে পাটকাইবুম। ডাফলা, মিরি, আবির, মিশমি, পাটকাইবুম। নাগাল্যান্ডে নাগা পর্বত, মিজোরামে মিজো পর্বত, মেঘালয়ে গারো, খাসি, জয়ন্তিয়া,
আর আসামে মিকির। এইগুলো ছাড়াও ভারতে আরো প্রচুর পর্বতশ্রেণী রয়েছে, তবে ইম্পর্টেন্ট এইগুলো। এবার এই পর্বতশ্রেণীগুলোর সর্বোচ্চ শৃঙ্গ আমাদের জিজ্ঞেস করে। যেমন আরাবল্লী সর্বোচ্চ শৃঙ্গ হলো গুরু শিখর বা মাউন্ট আবু। এই যে এইখানে রয়েছে মাউন্ট আবু, এর উচ্চতা হলো 1722 মিটার মতন। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর বা মাউন্ট আবু। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো কলসুবাই, তবে কখনো কখনো মহাবালেশ্বরও বলে। দুটোই রয়েছে মহারাষ্ট্রে। এই যে এইরকম জায়গায় রয়েছে কলসুবাই, আর এইখানে হলো মহাবালেশ্বর। কলসুবাই, মহাবালেশ্বর। কলসুবাইয়ের উচ্চতা মোটামুটি 1646, মহাবালেশ্বর 1428 মতো। হাইট গুলো খুব একটা মনে না থাকলেও কোনো অসুবিধা নেই। আর এই পূর্বঘাটে দুটো গুরুত্বপূর্ণ পর্বতশৃঙ্গ রয়েছে। এইখানে হলো মহেন্দ্রগিরি আর এখানে হলো জিন্দাগারা। মহেন্দ্রগিরি আর জিন্দাগারা। মহেন্দ্রগিরির উচ্চতা 1510 আর জিন্দাগারা 1690। এখন প্রশ্ন হলো যে এই পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কখনো কখনো কলসুবাই বলে, কখনো কখনো মহাবালেশ্বর বলে। অপশানে কখনো কলসুবাই বলে দেয়, কখনো মহাবালেশ্বর বলে দেয়। তো কলসুবাই বললে কলসুবাই, মহাবালেশ্বর বললে মহাবালেশ্বর। পূর্বঘাটের ক্ষেত্রেও ঠিক তাই, মহেন্দ্রগিরি আর হচ্ছে জিন্দাগারা। কখনো কখনো অপশানে মহেন্দ্রগিরি থাকে, কখনো জিন্দাগারা থাকে। তো যাই হোক, অপশানে যেটা থাকবে সেই হিসাবে বলতে হবে। এবার পশ্চিমঘাট আর পূর্বঘাট এসে যে জায়গায় মিলিত হয় সেটা হলো নীলগিরি পর্বতশ্রেণী বা নীলগিরি পর্বতমালা। এইখানে একটা সর্বোচ্চ শৃঙ্গ আছে যেটাকে বলা হয় দোদাবেতা। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। এর উচ্চতা মোটামুটি 2637 মিটার মতো। এবার ইন্টারেস্টিং বিষয় হলো এই দোদাবেতার ঠিক পাশে মোটামুটি এই পশ্চিমঘাটের এইখানটাতে একটা পর্বতশৃঙ্গ রয়েছে ভাঙলমালা বা ভাবুলমালা। তো যাই হোক, ভাঙলমালা বা ভাবুলমালা এর উচ্চতা হলো 2300 সামথিং। ফলে কখনো কখনো অপশানে এই ভাঙলমালাটাও পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হিসাবে দিয়ে দেয়। তো যাই হোক, পশ্চিমঘাট পর্বতে তিনটে শৃঙ্গ গুরুত্বপূর্ণ: কলসুবাই, মহাবালেশ্বর আর ভাঙলমালা বা ভাঙুলমালা। পূর্বঘাটে মহেন্দ্রগিরি আর জিন্দাগারা। এবার নিচে এই যে আন্নামালাই পর্বতশ্রেণী চলে এসছে, এর সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুড়ি। আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুড়ি। এবার এই যে এইখানে রয়েছে বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এইখানে। শৃঙ্গের নাম হলো সদ্ভাবনা শিখর। বিন্ধ্য পর্বত, সদ্ভাবনা শিখর। তারপর সাতপুরা। সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। বিন্ধ্য পর্বত, সদ্ভাবনা শিখর আর সাতপুরা, ধূপগড়। আর এই যে মহাকাল পর্বত বা মৈকাল পর্বত, এর সর্বোচ্চ শৃঙ্গ হলো অমরকণ্টক, যেখান থেকে নর্মদা নদী উৎপত্তি হয়। আর এই যে গির পাহাড় বা গির পর্বত, এর সর্বোচ্চ শৃঙ্গ হলো গোরখনাথ। গির পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গোরখনাথ। তো এই পাশের পর্বত শ্রেণীগুলো হলো। এবার আমি হিমালয়ের ব্যাপারে আসি। হিমালয় মোটামুটি এখান থেকে পুরো এতটা জুড়ে বিস্তৃত। এবার হিমালয় আবার একটা পর্বত শ্রেণী নিয়ে না, মোটামুটি 4-5টা পর্বত শ্রেণী নিয়ে গঠিত। নর্মালি এই এরিয়াটা একটা আলাদা হিমালয়, এটাকে বলা হয় ট্রান্স হিমালয়। তারপর এইখান থেকে লম্বা একটা লাইন চলে যায় যেটাকে বলা হয় বৃহৎ হিমালয়। তারপর তার নিচে মধ্য হিমালয়, আর তার নিচে হলো শিবালিক হিমালয়। হিমালয় উত্তর থেকে দক্ষিণে 4টে পার্টে বিভক্ত: ট্রান্স হিমালয়, বৃহৎ হিমালয়, মধ্য হিমালয়, শিবালিক হিমালয়। এই ট্রান্স হিমালয়ের ভেতর আবার 4টে পর্বত শ্রেণী রয়েছে: কারাকোরাম, লাদাখ, জাসকার আর পীর পাঞ্জাল। কারাকোরাম, লাদাখ, জাসকার আর পীর পাঞ্জাল। এবার হিমালয়ের মোটামুটি আমি যদি স্ট্রাকচার দেখি, এই দিকটা বেশি চওড়া আর এই দিকটা বেশি সরু। তো গড়ে হিমালয় মোটামুটি 900 কিলোমিটার মতন চওড়া, আর লম্বায় যদি এর এক্সটেনশন দেখি প্রায় 2500 কিলোমিটার মতো। এবার প্রথমে ট্রান্স হিমালয়ের ব্যাপারটা বলি। ট্রান্স হিমালয় মোটামুটি এর এই পাশে আরো বিস্তৃত। এর এদিকে তিব্বতের ভেতরেও ঢুকে যায়। তিব্বতের ভেতর এই এরিয়াতে রয়েছে কৈলাস পর্বত, আর ওই পাশে রয়েছে পামির মালভূমি। এবার এই যে ট্রান্স হিমালয়, এই ট্রান্স হিমালয়ের ভেতরে প্রচুর পরিমাণে পর্বত শৃঙ্গ রয়েছে, আর এই পর্বত শৃঙ্গগুলোর অন অ্যান এভারেজ উচ্চতা হলো প্রায় 6000 মিটার। এবার এর ভেতর আমি প্রথমে এই কারাকোরাম পর্বত শ্রেণীর ব্যাপারে বলি। কারাকোরাম পর্বতশ্রেণী মোটামুটি 400 কিলোমিটার মতন লম্বা। এই কারাকোরাম পর্বতশ্রেণীর আরেকটা নাম আছে, সেটা হলো কৃষ্ণগিরি পর্বতশ্রেণী। কারাকোরাম পর্বতশ্রেণী অথবা কৃষ্ণগিরি পর্বতশ্রেণী। এখানে পরপর প্রচুর পর্বতশৃঙ্গ আছে, যেমন K1, K2, K3, K4, তারপর হিডেন পিক। আমি এখানে 3টে পর্বতশ্রেণীর নাম খুব উল্লেখযোগ্য: K2, K4 আর হচ্ছে হিডেন পিক। এই যে এইখানে হলো K2, তারপর K4, তারপর হলো হিডেন পিক। K2, K4, হিডেন পিক। এই K2-র আরেক নাম হলো
গডউইন অস্টিন। কারাকোরাম পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ K2, তার আরেক নাম গডউইন অস্টিন। তারপরে যে K4 বললাম, K4 এর আরেক নাম হলো গ্যাসারব্রুম, আর তারপরে হলো হিডেন পিক। এবার এই কারাকোরাম পর্বতশ্রেণীতে বিভিন্ন বড় বড় পর্বত শৃঙ্গ তো রয়েছে, তার পাশাপাশি বড় বড় গ্লেশিয়ার বা হিমবাহ রয়েছে, যেমন বিয়াফো, বাল্টারো, সিয়াচেন, হিসপার। বিয়াফো, বাল্টারো, সিয়াচেন, হিসপার এই সবগুলোই ওই কারাকোরাম পর্বতশ্রেণীর উপরেই অবস্থিত। এর ভেতর সিয়াচেন কোথায়? সিয়াচেন ভারতের এরিয়ার ভেতর, এই যে এইখানে হলো সিয়াচেন, আর এটাই হলো সবচেয়ে উঁচু হিমবাহ। আর ওই যে বাকি তিনটের কথা বললাম, বিয়াফো, বাল্টারো আর হিসপার, এই তিনটেই রয়েছে পাকিস্তান এরিয়ার ভেতর। বিয়াফো, বাল্টারো, সিয়াচেন, হিসপার এই চারটেই কারাকোরাম পর্বতশ্রেণীর অন্তর্গত। এর ভেতর সিয়াচেন ভারতের আন্ডারে, আর বাকি তিনটাই পাকিস্তানের এরিয়ার ভেতর। তো কারাকোরাম পর্বতশ্রেণী গেল। এর পরের পর্বতশ্রেণী হলো লাদাখ। এইটা হলো লাদাখ পর্বতশ্রেণী। এই লাদাখ পর্বতশ্রেণীর সব থেকে বাঁদিকে রয়েছে হলো রাকাপোসি বা ডুনানি। লাদাখ পর্বতশ্রেণীর সব থেকে বাঁদিকে যে পর্বতশৃঙ্গ সেটা হলো রাকাপোসি বা ডুনানি। এটা বিশ্বের সব থেকে উঁচু খাড়া ঢালের পর্বত, আর এটা রয়েছে পাক অকুপাইড কাশ্মীরের ভেতর। কারাকোরাম, লাদাখ হলো। এরপরে জাস্কার আর পিনপাঞ্জাল, এখানে বড় বড় পর্বতশৃঙ্গ আছে, তবে তার নামের খুব একটা গুরুত্ব নেই, ওই জন্য সেগুলো আর বললাম না। তো কারাকোরাম, লাদাখ, জাস্কার, পিনপাঞ্জাল এই চারটে হলো। এবার এই যে চারটে পর্বতশ্রেণী, এই চারটে পর্বতশ্রেণীর মাঝে যে এরিয়া, সেই এরিয়ার আলাদা আলাদা নাম আছে। দুটো পর্বতশ্রেণীর মাঝের এরিয়াকে বলে উপত্যকা। তো সেই হিসাবে কারাকোরাম আর লাদাখ এই দুটোর মাঝখানের উপত্যকা বা এই এরিয়াটাকে বলা হয় স্যাচুয়ার জোন। তারপরে মেইন সেন্ট্রাল থ্রাস্ট, আর তারপরে হলো গ্রেট বাউন্ডারি ফল্ট। স্যাচুয়ার জোন, মেইন সেন্ট্রাল থ্রাস্ট আর গ্রেট বাউন্ডারি ফল্ট, এই তিনটে এরিয়া কারাকোরাম, লাদাখ, জাস্কার, পীরপাঞ্জাল এই চারটে পর্বতশ্রেণীর ভেতরের অঞ্চল। তো যাই হোক, এরপরে আসি বৃহৎ হিমালয় নিয়ে। এই বৃহৎ হিমালয়ে সব থেকে উঁচু উঁচু শৃঙ্গ, এইখানে এত উঁচু উঁচু শৃঙ্গ রয়েছে যে এদের নর্মালি গড় উচ্চতা ধরা হয় 6100 মিটার বা তারও বেশি। আর এই বৃহৎ হিমালয়ের ভেতরেই রয়েছে মাউন্ট এভারেস্ট বা সাগরমাথা। তো এই বৃহৎ হিমালয়ের একদম বাদিকে পাক অকুপাইড কাশ্মীরের ভেতরে রয়েছে নাঙ্গা পর্বত। মোটামুটি এই এরিয়াতে রয়েছে নাঙ্গা পর্বত, আর অরুণাচল প্রদেশের এই এরিয়াতে রয়েছে নামচা বারোয়া। নাঙ্গা পর্বত আর নামচা বারোয়া, একদম বাদিকে নাঙ্গা পর্বত, ওদিকে নামচা বারোয়া। আর এর মাঝখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্বতশ্রেণী রয়েছে, তবে তার ভেতর উত্তরাখণ্ডের পর্বতশ্রেণী বা পর্বত শৃঙ্গগুলো ইম্পর্টেন্ট, নেপালের পর্বত শৃঙ্গগুলো ইম্পর্টেন্ট। তো উত্তরাখণ্ডে কি কি রয়েছে? উত্তরাখণ্ডে রয়েছে কেদারনাথ, বদ্রীনাথ, যমুনেত্রী, গঙ্গোত্রী, নন্দা দেবী। কি বললাম? উত্তরাখণ্ডে রয়েছে কেদারনাথ, বদ্রীনাথ, নন্দা দেবী, গঙ্গোত্রী, যমুনেত্রী। এছাড়া রয়েছে ত্রিশূল, কামেট আর বান্দারপুচ। ত্রিশূল, কামেট আর বান্দারপুচ। কেদারনাথ, বদ্রীনাথ, নন্দা দেবী, গঙ্গোত্রী, যমুনেত্রী, ত্রিশূল, কামেট আর বান্দারপুচ, এই আটটা খুব গুরুত্বপূর্ণ। এগুলো কি উত্তরাখণ্ডের ভেতরে। নেপালের ভেতর পরপর সব লাইন দিয়ে রয়েছে, যেমন ধৌলাগিরি, অন্নপূর্ণা, মানসালু, গৌরীশঙ্কর, ছৌ। কি বললাম? ধৌলাগিরি, অন্নপূর্ণা, মানসালু, গৌরীশঙ্কর, ছৌ। তারপর মাউন্ট এভারেস্ট, ম্যাকালু, তারপর হলো কাঞ্চনজঙ্ঘা। মাউন্ট এভারেস্ট, ম্যাকালু, কাঞ্চনজঙ্ঘা। এই মাউন্ট এভারেস্টেরই আরেক নাম হলো সাগরমাথা। তো কাঞ্চনজঙ্ঘার পরে এই পাশে সব থেকে বড় পর্বত রয়েছে নামচা বারোয়া। তবে মাঝখানে আরো ছোটখাটো বিভিন্ন পর্বতশৃঙ্গ রয়েছে, সেগুলোতে আমি আর গেলাম না। এবার এই বৃহৎ হিমালয়ের পরের লেয়ারটা হলো মধ্য হিমালয়। এর মোটামুটি গড় উচ্চতা প্রায় 3000 মিটার। এই এরিয়াটা পর্যটনের জন্য ফেমাস। নর্মালি উত্তরাখণ্ড আর হিমাচল প্রদেশের এরিয়ায় এইটার সব থেকে বেশি পর্যটন স্থান রয়েছে। এই যে মিডল হিমালয় বা মধ্য হিমালয়, এই এরিয়াতে বরফের উপর এক ধরনের ঘাস জন্মায়, যেটাকে বলা হয় মার্গ। আর সেই মার্গের নাম অনুযায়ী বিভিন্ন জায়গার নাম হয়ে গেছে, যেমন গুলমার্গ, সোনমার্গ এইসব। এরপরে আসি শিবালিক হিমালয়। এর নর্মালি উচ্চতা 300 থেকে 1500 মিটারের মধ্যে। এটাকে হিমালয়ের ফুট হিলও বলা হয়। আর এই শিবালিক হিমালয়ের বিস্তার মোটামুটি এটুকের ভেতর সমাপ্তি দেয়নি, এরপরে আরো বেশি এক্সটেনশন হয়েছে। এই যে পাকিস্তান আফগানিস্তানের এই দিকে রয়েছে যে সুলেমান পর্বত বা সুলেমান পাহাড়, সুলেমান পর্বতশ্রেণী, এই সুলেমান পর্বতশ্রেণী ধরা হয় এই শিবালিক পর্বতেরই অংশ। এছাড়া এই যে ডাফলা, মিরি, আবির, মিশমি, পাটকাইবুম, নাগা পর্বত, মিজো পর্বত, গারো, খাসি, জয়ন্তিয়া, মিকির। এছাড়া এই যে এইখানে রয়েছে আরাকান পর্বত বা এই আন্দামান নিকোবরের এই এরিয়াটা,
এই পুরোটাই ধরা হয় শিবালিক পর্বতের এক্সটেনশন। তো যাই হোক, এই হচ্ছে ওভারঅল ভারতের বিভিন্ন পর্বতশ্রেণী। এবার বিভিন্ন পাহাড় মানে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যেতে গেলে বা একটা পাহাড়কে ক্রস করতে গেলে ওই পাহাড়ের মাঝখান থেকে একটা রাস্তা যায়, ওই রাস্তাটাকে বলা হয় গিরিপথ বা পাস। এবার ভারতের ভেতর সব থেকে বেশি পাহাড় রয়েছে এই এরিয়াতে, ফলে এই এরিয়াতে সব থেকে বেশি পাসও রয়েছে। তো কোথায় কোথায় কোন পাস রয়েছে সেটা আমি এবার একটু বলি। এখন এই পাস পড়তে গেলে নর্মালি জম্মু কাশ্মীর এই এরিয়াতে প্রচুর পাস রয়েছে, আর এর জন্য এর ভেতরের ডিভিশনটা আমাকে একটুখানি দেখতে হবে। এটা তো নর্মালি পুরো জম্মু কাশ্মীর রইলো, এবার এর ভেতর এইটাকে বলা হয় পাক অকুপাইড কাশ্মীর, বাইরের এই পোর্শনটাকে বলা হয় পাক অকুপাইড কাশ্মীর, আর এই এরিয়াটাকে বলা হয় চায়না অকুপাইড কাশ্মীর। এই এরিয়াটা পাক অকুপাইড কাশ্মীর আর এই এরিয়াটা হলো চায়না অকুপাইড কাশ্মীর। এবার এই যে ভেতরের এইটুকু জায়গায় রয়েছে এই এরিয়াটা পুরোটাই ভারতের নিয়ন্ত্রণে। এবার এই এরিয়াটাকে আবার দুই ভাগে ভাগ করা এইরকম, এই এরিয়াটাকে বলা হয় জম্মু আর এই এরিয়াটাকে বলা হয় লাদাখ। এবার এই এরিয়াতে বিভিন্ন পাস নর্মালি এই এরিয়ার উপরেই রয়েছে। এবার আমি এইখানটাতে দেখি, এইখানটাতে আমি যদি দেখি এখানে জম্মু কাশ্মীরের বর্ডার আর এপাশে রয়েছে চায়না বা তিব্বত, সেই হিসাবে এখানে পরপর 4টে 5টা পাস রয়েছে। যেমন এইখানে হলো মিনটাকা, এখানে মিনটাকা, পারপিক, খুজেরাব, আগহিল, মিনটাকা, পারপিক, খুজেরাব, আগহিল। এখানে হলো সাল্টারো আর এখানে কোরাটাক, সাল্টারো, কোরাটাক, এইগুলো হলো উত্তরে। এবার ডান দিকে কিছু পাস রয়েছে, যেমন এখানে লানাকলা, চাংলা আর ইমিসলা, লানাকলা, চাংলা, ইমিসলা। এই যে পাসগুলোর কথা বললাম এই সবকটা পাসই ভারত থেকে চায়না যাওয়ার জন্য ব্যবহার হয়। কি কি বললাম? মিনটাকা, পারপিক, খুজেরাব, আগহিল, সাল্টোরো, কারাটাগ, লানাকলা, চাংলা, ইমিসলা। এবার একটু ভেতরের দিকে আসি, এইখানে রয়েছে সাধনা পাস। এই যে এইখানে রয়েছে সাধনা পাস, সাধনা, পীরপাঞ্জাল, বানিহাল, সাধনা, পীরপাঞ্জাল, বানিহাল। তারপর এইখানে রয়েছে জজিলা, জজিলা, বুর্জিলা, পেনিসলা, জজিলা, বুর্জিলা, পেনিসলা। আর এইখানে হলো খারদুংলা, খারদুংলা, আর এখানে কারাকোরাম পাস, খারদুংলা, কারাকোরাম। তো এইগুলো হলো জম্মু কাশ্মীরের কিছু ইম্পর্টেন্ট পাস বা গিরিপথ। এবার হিমাচল প্রদেশের ভেতরে আমি যদি দেখি একটা খুব গুরুত্বপূর্ণ পাস আছে, সেটা হলো দেবসা পাস। একদম হিমাচল প্রদেশের মাঝখানের দিকে এইখানে রয়েছে দেবসা পাস। আর হিমাচল প্রদেশের লোকেশন আমি যদি দেখি, হিমাচল প্রদেশের এদিকে রয়েছে চায়না বা তিব্বত, উপরে রয়েছে জম্মু কাশ্মীর, আর এইদিকে হলো পাঞ্জাব। এই 3টে এরিয়ার সাথে কানেকশন করার জন্য 3টে পাস রয়েছে। যেমন এইখানে হলো শিবকিলা, শিবকিলা, বার্লিসলা আর রোটাং, শিবকিলা, বার্লাসলা, রোটাং, শিবকিলা, বার্লাসলা, রোটাং। এই শিবকিলা পাসের মধ্যে দিয়েই শতদ্রু নদী ভারতে প্রবাহিত হয়। তো হিমাচল প্রদেশের ব্যাপার গেল। এবার উত্তরাখণ্ডে বেশ কয়েকটা পাস রয়েছে, যেমন এইখানে রয়েছে লেপুলেক, লেপুলেক, ধর্ম, নীতি, মানা, লেপুলেক, ধর্ম, নীতি, মানা। এখানে হলো মাংসা, মুলিং, মাংসা, মুলিং, লেপুলেক, ধর্ম, নীতি, মানা, মাংসা, মুলিং। আর উত্তরাখণ্ড হিমাচল প্রদেশের বর্ডারে রয়েছে বরাসু। যাই হোক, উত্তর ভারতে এইগুলো হচ্ছে পাস। সিকিমে 4টে পাস রয়েছে, সেটা কি? নাথুলা, জেলেপলা, নাথুলা, জেলেপলা, ডাংখালা, আর এই পাশে রয়েছে গোয়ালাসলা, নাথুলা, জেলেপলা, ডাংখালা, গোয়ালাসলা। অরুণাচল প্রদেশে 4টে, এইখানে বোমডিলা, বোমডিলা, দিফু, ওপরে ইয়াংয়াপ, বোমডিলা, দিফু, ইয়াংয়াপ। আর মণিপুরে তুজু পাস, বোমডিলা, দিফু, ইয়াংয়াপ, তুজু। এবার মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্রের মাঝখানে এখানে রয়েছে বুরহানপুর পাস। মহারাষ্ট্রে থলঘাট, ভোরঘাট, থলঘাট, ভোরঘাট। নীলগিরির এই এরিয়াতে পালঘাট, থলঘাট, ভোরঘাট, পানঘাট। আর এইখানে হলো সেনকোট। এছাড়া কেরালা আর কর্ণাটকের বর্ডারে এইখানে একটা আছে থামারেশ্বরী। আর রাজস্থানে 2টো আছে, হলদিঘাটি আর হচ্ছে গোমরঘাট। আরাবল্লী পর্বতের মাঝখানে হলদিঘাটি আর গোমরঘাট। এইগুলো হচ্ছে ভারতে বিভিন্ন পাস। এবার এর লোকেশন গুলো জানা থাকলে কোন কোন এরিয়ার সাথে কানেক্ট হয় সেটা আমরা কোশ্চেন থেকে খুব ইজিলি বুঝতে পারবো। যেমন কোশ্চেনে আসে যে হিমাচল প্রদেশের সাথে জম্মু কাশ্মীর কানেক্ট হয় কোন পাসের মাধ্যমে, তো এই পাসটা এই দুটোর মাঝখানে রয়েছে বারলাসলা পাস। সেক্ষেত্রে আনসার হবে যে বারলাসলা পাস, এটা শিবকিলা, বারলাসলা, রোটাং পাস। তো যাই হোক, এই হচ্ছে বিভিন্ন পাস। এরপরে আসি ভারতের নদ নদী নিয়ে।